হ্যালো, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? শেয়ার করছি যে। আচ্ছা, হয় নাই মনে হয়। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। আমরা সবাই শুরুতেই শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে ক্লাসে আসতে পারছি এবং আমাদের সেট আপ টেট আপ মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে। আহ, তো আমরা এর আগে একটা রিভিউ ক্লাসে মনে হয় নিয়েছিলাম, সবাই আসতে পারি নাই, ওখানে জুমে একটু সমস্যার কারণে ওটা পুরাটা কন্টিনিউ করা যায়নি। আশা করি এবার ওরকম কিছু হবে না। তো পাইথন সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এটা হচ্ছে একটা ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ ভার্সেটাইল এ কারণে যে এটা পাইথন বর্তমানে ধরো এই যে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস করা হয়, সেখানে পাইথনের লাইব্রেরি আছে পান্ডাস। বর্তমানের ট্রেন্ডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন লার্নিং যেটা বলি, তারপর ডিপ লার্নিং, ম্যাটপ্লটলিব যে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এটা ইউজ করেন। এই যে লাইব্রেরিগুলা, পাইথনের সাথে এই লাইব্রেরিগুলো অ্যাড হয়ে মানে অনেকগুলা ডিফারেন্ট ডোমেইনের কাজে মানে ইউজ করা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে মূলত পাইথন শিখবো আগে, পাইথনের বেসিক নিয়ে। এরপর কিছু যে একাডেমিকলি যে প্রবলেমগুলো হয়, মূলত পাইথনের বেসিকটা স্ট্রং করার চেষ্টা করব। এরপরে যাদের যেদিকে ইচ্ছা আমরা সেদিকে ফার্দার লার্নিংটা করতে পারবো। আর যদি ইচ্ছা হয় তাহলে আমিও যদি কিছু চালু করি তাহলে তখন দেখা যাবে। আচ্ছা, তো শুরুতে আমরা কিছু বেসিক, শুরুতে আমি কোল্যাব ইউজ করছি, কোল্যাবটা চুজ করছি এই কারণে যে যে আমরা অনেকে মোবাইলেই দেখতেছি অনেকে যে কে জয়েন হতে যাচ্ছে। অ্যাডমিট, হ্যাঁ। তো আমরা শুরুতে পাইথনের বেসিক যে জিনিসগুলো আছে, যেমন ধরো ডেটা টাইপ আছে, ডেটা টাইপ, তারপরে আইও, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, তারপরে এই যে লুপ, ফাংশন। এরপরে আমি রিভিউ ক্লাসে অনেকগুলো স্লাইডে দেখাছিলাম, ওটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। আজকে আমরা দেখব বেসিক্যালি যে ইনপুট আউটপুট আর কিছু ডেটা টাইপ। ডেটা টাইপের মধ্যে অনেকগুলো ডেটা টাইপ আছে, যেমন ধরো স্ট্রিং, লিস্ট, তারপরে ডিকশনারি, টুপল, সেট, মানে ডেটা স্ট্রাকচারও বলা হয় আর কি। তো নর্মালি আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুতে শুরু করা হয় প্রিন্ট হেলো ওয়ার্ল্ড দিয়ে। আচ্ছা, সেটা সেটা এটা প্রিন্ট করবে, ওটা আমরা জানি। তো আমরা আজকে দেখব কিভাবে ইনপুট আউটপুট সহ প্রিন্ট করে একসাথে। ধরো আমরা যে কোনো প্রোগ্রামের শুরুতে আমরা জানতে চাই যে ইউজার থেকে যে নাম কি, ইউজারের নামটা জানতে চাই। ঠিক আছে, যে যেমন আমরা রেজিস্ট্রেশন ফর্মে আমরা দেখেছি যে যারা রেজিস্ট্রেশন করছি আমরা দেখি যে ইউ নেম, ইউ রেজিস্ট্রেশন। আবার যে কোনো গেমস টেমসও আমাদের শুরুতে এরকম একটা ইয়ে আসে, অর্থাৎ ইউজার থেকে আমরা যখন কিছু নিতে চাই, ডেটা নিতে চাই, তখন এটা ইনপুটের মাধ্যমে নিতে হয় আর কি। তো এটা কোনো কিছু আউটপুট দিচ্ছে না। আমরা যদি এটা এখন রান করি, এই যে কোল্যাবে এখান থেকে রান করা যায়, জাস্ট একটা
প্লেস হোল্ডার দেখাচ্ছে, অর্থাৎ ইনপুট দিতে বলতেছে। তো এখন আমি এখানে যে কোনো কিছু ইনপুট দিতে পারি, ABCD, কারণ আমাকে কিছু বলতেছে না। এজন্য ইনপুটটাকে আর একটু মিনিংফুল করার জন্য আমরা এই যে ইনপুট যে প্যারেনথেসিস আছে, প্যারেনথেসিস হচ্ছে এটা প্রোগ্রামিং ওয়ার্ড। প্যারেনথেসিস আমরা আগে এটাকে জেনে আসছি যে ফার্স্ট ব্রেকেটকে প্যারেনথেসিস বলা হয়। তো এই আবার স্কোয়ার ব্রেকেট আছে, যাই হোক। তো এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে আমরা চাইলে ইউজারকে বলে দিতে পারি যে হোয়াটস ইউর নেম, অথবা যেটা আমরা ইনপুট চাচ্ছি ওটা বলে দিতে পারি, অথবা হোয়াটস ইউর নেম, এই যে এখানে, বা এন্টার ইউর নেম, যেটা, অথবা বাংলাও লিখতে পারি এন্টার ইউর নেম। এবার একটা স্পেস দিলাম, ঠিক আছে। কেউ কেউ কোনো কিছু না বুঝলে বা আমার কথা না বুঝলে ইনবক্সে অথবা হ্যান্ড রেজ করে মেসেজে ইনবক্সে জানাবা, আর সমস্যা নাই। এই যে আমরা যে ইনপুটের প্যারেনথেসিস ভিতরে দুইটা কোটেশনের মধ্যে একটা জিনিস লিখতেছি যে এন্টার ইউর নেম, যাতে আমরা ইউজারকে বোঝাতে যাচ্ছি যে তুমি এখন এই এই যে ইনপুটটা নিচে, এখানে তুমি কি দিবা, নেম দিবা নাকি রেজিস্ট্রেশন দিবা। আমরা বলে দিচ্ছি যে নেম দিতে হবে এখানে। তখন আমরা এটা ইউজার আমাদের এটা দেখে যে এখন এটা আসছে যে এন্টার ইউর নেম। এবার কিন্তু আমি ABCD দিব না, এবার আমি নাম দিব, যার যেটা নাম আর কি। এখন এই যে আমি দিলাম, এটা মূলত হচ্ছে মেমোরিতে কোনো এক জায়গায় সেভ হয়েছে। এখন সবাই তো আর এক নাম দিবে না, এক একজন এক এক নাম দিবে। তো এই যে নামগুলা মেমোরিতে সেভ হচ্ছে, তো ওই মেমোরির যে লোকেশন, একটা লোকেশনে সেভ হচ্ছে, মূলত হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে সেভ হয়। যখন আমরা কোনো অ্যাপ ওপেন করি, আমরা দেখি যে আমরা তখন এই যে মোবাইল টোবাইল কিনি, আমরা কি র্যামটা দেখি যে র্যাম বেশি হলে এই যে অ্যাপগুলা ভালো চলে, কারণ আমাদের অ্যাপগুলা বেশিরভাগ ডেটা থাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে, অর্থাৎ র্যাম। এই জন্য র্যাম বেশি হলে কাজ সবকিছুতে, ল্যাপটপ বলি অ্যাপ বলি সবকিছু কাজটা সহজ হয়। তো মূলত এই যে রানিং এর সময় যে ডেটাগুলো হয়, এগুলা এই যে কন্টেনার বা অনেকগুলা ভেরিয়েবল তৈরি হয়, অনেকগুলা ভেরিয়েবল ক্রিয়েট হয় ওখানে, মেমোরি তে জায়গা নেয়, এজন্য র্যাম কিছুটা ফুল হয়ে যায় আর কি। তো যাদের র্যাম কম তখন স্লো হয়ে যায়। তো এই যে নেম দিলাম, এই নেমটা হচ্ছে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবলকে অনেকে ডিফাইন করে যে এটা একটা কন্টেইনার, অর্থাৎ পাত্র যেখানে আমরা ডেটা রাখি। এই ডেটা হইতে পারে আমাদের একটা টেক্সট হইতে পারে, যেমন এই ক্ষেত্রে আমার ডেটাটা হচ্ছে টেক্সট, যে আমি একটা নাম দিচ্ছি। আর মাঝে মধ্যে হতে পারে ইন্টিজার নাম্বার, মাঝে মধ্যে হতে পারে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। যখন আমি বলবো যে এইজ, তোমার এইজ এইজ জানতে যাবো, তখন সেটা ইন্টিজার হবে। এরপরে যখন পায়ের মান কোনো যদি স্টোর করতে চাই, আমরা যখন পায়ের মানটা হবে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। তারপরে আরেকটা ইন্টারেস্টিং ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে ট্রু অথবা ফলস। আরেকটা ডেটা টাইপ, আরেকটা হচ্ছে নান টাইপ ডেটা টাইপ, অর্থাৎ কোনো টাইপ না, কোনো টাইপ না, ওটাও একটা টাইপ, সেটা হচ্ছে নান টাইপ। আর আর বলছে কি বুলিয়ান। তারপরে ধরো বুলিয়ান মানে ট্রু আর ফলস, হ্যাঁ বা না। যেমন ইজ লাইক পাইথন, বা ইজ ইট রেইনিং, এখন কি বৃষ্টি হচ্ছে, ট্রু আর ফলস, এরকম আর কি। তারপরে হচ্ছে ইন্টেজার, ইন্টেজার টাইপ, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে ফ্লোটিং পয়েন্ট। আর আরেকটা বলছিলাম এই যে আমাদের স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে টেক্সট, স্ট্রিং মানে হচ্ছে টেক্সট, যে ডাটাগুলোতে আমরা টেক্সট দিই সেটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। তো মূলত পাইথন বেসিকলি যে ইনপুট ফাংশনটা আছে এখানে, এই ইনপুট ফাংশনটা মূলত সবগুলাকে শুরুতে স্ট্রিং হিসেবে নেয়, শুরুতে স্ট্রিং হিসেবেই নেয়। এরপরে এই স্ট্রিংটাকে আমরা যদি প্রসেসিং করার জন্য পরে কনভার্ট করি, বিভিন্ন ভাবে কনভার্ট করে ইউজ করতে হয়, সেটা আমরা সামনে গেলে দেখব। আচ্ছা, এটা রান হয়ে গেছে কন্ট্রোল এন্টারের কারণে। এবার আমাদের ইনপুটে আমরা এটা এখানে নিলাম, যে নেম ভেরিয়েবলে রাখলাম। আমাদের যে কোনো প্রোগ্রামের কাজ হয় মূলত বেসিকলি তিনটা, একটা হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে প্রসেসিং, আর এরপরে হচ্ছে আউটপুট। ইনপুট,
এবার আমরা করব কি প্রসেসিং। তো প্রসেসিং এ যদি যাই, আমরা ধরো কিছু জিনিস ইনপুট প্রসেসিং আউটপুট, এটা ইনপুট গুলো প্রসেসিং। আমরা প্রোগ্রামটা কি ওটা আগে জানতে হবে, যে আমি একটা লেখা শো করাবো যে আই এম অমুক, আই এম ফ্রম এই ডিপার্টমেন্ট। এটা আমরা একটা প্রোগ্রাম বানাবো যে প্রোগ্রামটা এটা শো করবে। তো আমাদের ইনপুট নেওয়া শেষ, এবার প্রসেসিংটা হচ্ছে একটা লাইন বানাইতে হবে। এবার হচ্ছে প্রসেসিং, এই ডেটাটা আমরা প্রসেসিং করব। এই যে আমি হ্যাশ চিহ্ন দিয়ে এগুলা লিখতেছি, এগুলা কিন্তু পাইথন বুঝতেছে না, বা পাইথন এগুলা নিয়ে কোনো ইন্টারফেয়ার করবে না। মূলত আমি যে লাইনগুলোর শুরুতে হ্যাশ দিচ্ছি না, সেই লাইনগুলাই কিন্তু এগুলা ইন্টারপ্রেট বা কম্পাইল হবে। আমরা কম্পাইলার ইন্টারপ্রেটার নিয়ে শুরুতে একটু আলোচনা করা উচিত ছিল। কম্পাইলার আচ্ছা, আমি প্রোগ্রামটা শেষ করে আলোচনা করে দিব ওটা একটা। তো এই যে আমি একটা লাইন, এই লাইনের মধ্যে আমি রাখলাম একটা ভেরিয়েবল রাখলাম। তো লাইনের মধ্যে আমরা লিখতে পারি যে আই এম। এবার একটু প্রসেসিং করব, এই যে ডেটাটা নিলাম এই ডেটাটাকে আমি প্রসেসিং করব। আই এম প্লাস নেম, এই নেমে আমি যেটা দিছি সেটা এখানে অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাচ্ছে, একটু প্রসেসিং হচ্ছে। প্লাস আবার আরেকটা স্ট্রিং অ্যাড করতেছি, আমি তিনটা স্ট্রিং এখানে যোগ করতেছি। এটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন, স্ট্রিং যুক্তকরণ। ঠিক আছে, স্ট্রিং বলতে আমি আগে বলছি, স্ট্রিং মানে হচ্ছে টেক্সট। এই যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যেগুলা থাকে এগুলা সবগুলা হচ্ছে স্ট্রিং। কোটেশনের ভিতরে যা থাকবে সবই হচ্ছে স্ট্রিং। এটা সবসময় মাথায় রাখতে হবে, সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে। আমরা শুরুতে ডাবল কোটেশন ইউজ করব, কারণ ডাবল কোটেশনের সুবিধা হলো কি, আমরা এই যে ধরো আই এম কে যখন আমরা এই যেখানে আই এম লিখছি, আই এম কে আমরা চাইলে এভাবে আই এম লিখতে হবে, অনেক সময় আই এম লেখার দরকার পড়ে, এই যে আই এম লেখার দরকার পড়ে, এক্ষেত্রে সিঙ্গেল কোটেশন দেওয়া লাগছে। কিন্তু আমি যদি এখানে ডাবল কোটেশন ইউজ করি, তাহলে আই এর শুরুতে আর এখানে ডাবল কোটেশনের প্যাঁচ লাগাই যাবে, আর এখানে আবার ডাবল কোটেশন ইয়ে হবে পাইথনের, মানে এটা বুঝতে অসুবিধা হবে, মানে সিনট্যাক্স এরর আসবে। এজন্য বাইরে আমরা ডাবল কোটেশন দিব আর ভেতরে সিঙ্গেল কোটেশন রাখবো। আমরা চাইলে সিঙ্গেল কোটেশনও ইউজ করতে পারি, সমস্যা নাই। সিঙ্গেল কোটেশন দিয়েও কিন্তু আমাদের যে স্ট্রিং বানানো যাবে এবং অ্যাড করা যাবে। আচ্ছা, আই এম, এবার আমরা নেমটা যোগ করে দিছি। এরপরে আমরা আরেকটা লাইন অ্যাড করব, নেমের পরে একটা ডট হবে, ডটের পরে আই এম ফ্রম যে বিডি লিখলাম, আই এম ফ্রম অথবা সাস্ট লিখলাম, যেহেতু এখানে সবাই সাস্টের। এরপরে আরেকটা ডট দিলাম। এটা হচ্ছে আমাদের প্রসেসিং পার্ট হইলো। ঠিক আছে, ইনপুট হইলো, প্রসেসিং হইলো। এবার আমাদের আউটপুটটা ডিজাইন করতে হবে। এটা ভেরি বেসিক একটা প্রোগ্রাম, ইনপুট প্রসেসিং আউটপুট। মূলত সকল প্রোগ্রামের এভাবেই হয়, আর আমাদেরটা একটু ভেরি সিম্পল হয়ে গেছে এখানে, সমস্যা না আশা করি। এই যে এবার আমরা আউটপুট দিব, প্রিন্ট করব, অর্থাৎ আউটপুট হচ্ছে এই যে আমি যেটা লিখছি এই যে লাইনটা প্রিন্ট করব, এই লাইনটা আমি প্রিন্ট করব, স্ক্রিনে দেখাবো, এটাই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আমাদের তিনটা বেসিক কাজ শেষ। আমরা প্রথমে ইউজার থেকে ইনপুট নিচ্ছি টেক্সট আকারে, তারপরে আমার প্রসেসিংটা হচ্ছে একটা লাইন ভেরিয়েবলের মধ্যে প্রসেসিং করতেছি, আর আউটপুটটা প্রিন্ট দিয়ে আউটপুট করতেছি। আমাদের মূল কাজগুলা, প্রসেসিংটা একটু লেংদি হয় সব সময় সব প্রোগ্রামে, এখানে অনেক ছোট হয়ে গেছে। তো আমার এখানে নেম চাচ্ছে, আমি এস এম আশিক দিলাম। এরপরেই কিন্তু প্রিন্ট হয়েছে কি, আই এম এস এম আশিক, আই এম ফ্রম সাস্ট, এটা প্রিন্ট হয়ে গেছে। এটা তোমরা একটু ট্রাই করতে পারো যারা এখন আছো, যে এটা লিখে তোমরা ইনবক্সে আউটপুটটা দিতে পারো, যদি চেষ্টা করো ট্রাই ট্রাই করে, অথবা না পারলে জানাবে আর কি, যে কোথাও সমস্যা হচ্ছে কিনা। কারণ প্র্যাকটিস না করলে এগুলা আসলে বোঝা যায় না, প্র্যাকটিস করার সময় বোঝা যায় যে এখানে একটু একটু সমস্যা হওয়ার ফলে কোথায় এরর আসতেছে বোঝা যায়। আমার তো এরর আসে না, কিন্তু তোমাদের দেখবা প্র্যাকটিস করতে গেলে এরর আসবে, তখন
বুঝতে কোন লাইনে সমস্যা হচ্ছে, তখন সেটা আমাকে জানাবা আর কি, যে এই লাইনে সমস্যা হচ্ছে, কেন হচ্ছে। আর পারলে তো ভালোই, যারা পারবা। এটা হচ্ছে আমাদের একটা বেসিক প্রোগ্রামের একটা আইডিয়া দেওয়া হচ্ছে আর কি, জাস্ট কিভাবে আমরা ইনপুট করি, প্রসেসিং করি এবং আউটপুট করি। এখন এরপরে ভেরিয়েবলস হচ্ছে, তাহলে দেখো ভেরিয়েবলের নামটা হচ্ছে কি, কিছু রুল আছে এখানে, কিছু কমন কোশ্চেন থাকে ভেরিয়েবলের কিছু রুল। এই যে আমি নেম লিখলাম, আমি চাইলে এখানে নেমের জায়গায় নেম ওয়ানও লিখতে পারতাম, 1 2 3 0 পর্যন্ত লিখতে পারতাম। তারপরে নেম আন্ডার স্কোর ওয়ানও লিখতে পারতাম। তারপরে নেম আন্ডার স্কোর এভাবেও দিতে পারতাম। এগুলো হচ্ছে লিগ্যাল বা পাইথনের ক্ষেত্রে এগুলা বৈধ। কিন্তু আমি কখনো এভাবে দিতে পারবো না যে ওয়ান নেম। শুরুতে দেখো এখানে এরর চলে আসছে, নিচে দাগ দিয়ে দিছে যে ওয়ান নেম হবে না। তারপরে আমি কখনো যে নেমের ভিতরে বা যে কোনো জায়গায় আমি অন্যান্য চিহ্ন ইউজ করতে পারবো না, এই চিহ্নগুলো ইউজ করতে পারবো না। তারপরে আদার কোনো চিহ্ন, যে কোনো আন্ডার স্কোর ছাড়া যে কোনো চিহ্ন, সেটা অ্যাট দ্য রেটের চিহ্ন হইতে পারে, যে কোনো চিহ্ন ইউজ করা যাবে না। তাহলে আমাদের কি কি ইউজ করা যাবে একটু বলি। যেগুলা ইউজ করা যাবে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আলফা নিউমেরিক, মনে রাখবা আলফা নিউমেরিক, অর্থাৎ আলফাবেট আর হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত নাম্বার। অথবা ভাগ করে বলতে পারবো অ্যালফাবেটস আর কি, আলফা নিউমেরিকের বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ডিজিটস, নাম্বারকে ডিজিটস বললে ভালো, মানে 0 1 থেকে 9, এটা যতবার ইউজ করা যায় আর কি, ডিজিট 0 থেকে 1 থেকে 9 আর 0। আরেকটা হচ্ছে আন্ডারস্কোর হচ্ছে এই যে হাইফেন না, শিফট হাইফেন দিলে যেটা আসে সেটা হচ্ছে আন্ডারস্কোর। আন্ডারস্কোর অনেকেই চিনে। এগুলা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলে ইউজ করতে পারি। ভেরিয়েবল নেম তৈরি করার সময় এগুলা খেয়াল রাখতে হবে যে আমরা ভেরিয়েবল নেমের কি কি ইউজ করতে পারি। এই যে ভেরিয়েবল নেমিং রুলস, এটা থেকে একটা কোশ্চেন সব জায়গায় থাকে, যা যেসব জায়গায় পাইথন কোর্স আছে 5-10 মার্ক, 5 মার্কেরই হয় সাধারণত। আর এটা হচ্ছে বেসিক, একদম বেসিক। এটা যে শুধু ভেরিয়েবল নেমের সময় লাগে তা না, এটা অনেক সময় আমাদের বিভিন্ন ফাংশন ডিফিনিশনের সময়ও লাগে। যেমন অনেক সময় সামনে আমরা দেখবো যে ফাংশন কিভাবে ডিফাইন করার সময় যে এই রুলস গুলা তখনও লাগবে। তো এটা কিন্তু রুলস শেষ না, আমরা আরো কিছু আরেকটা রুল আছে, সেটা হচ্ছে কিছু কিওয়ার্ড আছে। কিওয়ার্ডস হবে না, কিওয়ার্ডস ইউজ করা যাবে না। এখন কিওয়ার্ডস গুলা কেমন, যেমন এই যে ইনপুট হচ্ছে, কি জয়েন করতে যাচ্ছে, এই যে ইনপুট আমি লিখলাম, এই যে ইনপুট হচ্ছে অলরেডি পাইথনের একটা বিল্ট ইন কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আগে থেকেই পাইথনের মধ্যে একটা ফাংশন আছেই। এখন আমি চাইলে আমার ভেরিয়েবলের নাম কখনো ইনপুট লিখতে পারবো না, অথবা আমার ভেরিয়েবলের নাম কখনো প্রিন্ট লিখতে পারতেছি না। কিন্তু আমরা এই যে নেম, লাইন, এগুলা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারতেছি, এগুলা পাত্র হিসেবে, কন্টেনার হিসেবে ইউজ করতে পারতেছি। এই যে এই পাত্রে সবাই কিন্তু সেম ডেটা দিবে না। যেমন আমার নাম এটা হইতে পারে, আরেকজনের নাম তো আরেকটা হইতে পারে। এই যে ভ্যারি করতে পারে, এগুলা পরিবর্তন হইতে পারে। এই জন্য এটার নাম তোমরা মনে করতে পারো, এটা হচ্ছে ভেরিয়েবল। এই কন্টেনার গুলার নাম হচ্ছে ভেরিয়েবল। আবার অনেক সময় কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করা যায়। জাভা স্ক্রিপ্টে এগুলা টেট এগুলা দিয়ে একটা ভেরিয়েবল ডিফাইন করে কনস্ট্যান্ট দিয়ে। এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম। মূলত বেসিকলি একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই মূলত বাকিগুলা সুইচ করা অনেক সহজ হয়ে যায়। বেসিক এই যেটা আমি বলছিলাম, ডেটা টাইপ, ইনপুট আউটপুট, লুপ, ফাংশন, এগুলা সব ল্যাঙ্গুয়েজে আছে, সি++, পাইথন, জাভাস্ক্রিপ্ট। তারপরে কিছু কিছুতে আছে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে অবজেক্ট ওরিয়েন্টেড থাকে। যেমন আমি এই যে স্ট্রিংটাকে একটা অবজেক্ট হিসেবে, এখানে বিল্ট ইন অবজেক্ট হিসেবে চিন্তা করতে পারি।
তারপরে লিস্ট আছে, এই যে ডেটাটার মধ্যে লিস্ট, ডিকশনারি, এগুলো আমরা সামনে দেখব। অর্থাৎ স্ট্রিং এর উপর আমরা অনেকগুলো কাজ করতে পারি। যে স্ট্রিং এ আপার কেস করা, আমি যে লাইনটা লিখলাম এই লাইনটাকে সবগুলো আপার কেস হবে, সবগুলো লোয়ার কেস হবে। তারপরে এই লাইনে কততম পজিশনে এম আছে, তারপরে কয়টা এ আছে, তারপরে এখানে এফ আছে কিনা, এগুলা আমরা বিভিন্ন মেথডস এর মাধ্যমে চেক করতে পারি। তাই এগুলো হচ্ছে অবজেক্টের বিভিন্ন মেথড, আমরা এটাও কিছুক্ষণ পরে দেখব। আমরা ওই যে রুলস গুলার আর একটু ফিনিশিং দিই। যে কিওয়ার্ড ইউজ করা যাবে না, যেমন ইনপুট একটা কিওয়ার্ড, তারপরে যেমন প্রিন্ট একটা কিওয়ার্ড আছে, এই এরকম কিছু কিওয়ার্ড আছে, যেমন হোয়াইল, হোয়াইল লুপের কিওয়ার্ড, এগুলো আমরা সামনে গেলে এমনিতেই বুঝবো। তারপরে যে ফর, এগুলা কিন্তু হচ্ছে পাইথনের বিল্ট ইন কিছু অলরেডি কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আমরা প্রোগ্রামে ইউজ করতে হয়। এজন্য এই কিওয়ার্ডগুলো অলরেডি বুকড বলা যায়, এগুলা বুকড হয়ে আছে পাইথনে। তাই এগুলা আমরা নিজেদের পাত্রের নাম বা ভেরিয়েবলের নাম বা কন্টেনারের নাম হিসেবে ইউজ করতে পারবো না। এটা হচ্ছে কিওয়ার্ডস। তাহলে কিওয়ার্ডস ইউজ করা যাবে না। তাহলে প্রথম রুল হচ্ছে আমরা কি কি ইউজ করতে পারবো, আমরা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে কি কি ইউজ করা যাবে না, কিওয়ার্ডস ইউজ করা যাবে না। আর আর কি কি ইউজ করা যাবে না, ওই যে আদার কোনো এই যে এটাকে বলে কি ক্যারেক্টার, আদার ক্যারেক্টার ইউজ করা যাবে না। ক্যারেক্টার ক্যারেক্টার বলতে আমি ওই যে চিহ্ন, বিশেষ চিহ্ন বুঝাচ্ছি, সেটা ডলার সাইন, তারপরে অ্যান্ড, তারপরে পার্সেন্টেজ সাইন, এরপরে অ্যাট দ্য রেট অফ সাইন, এই সাইনগুলা কিন্তু আমাদের ভেরিয়েবল নেমে ইউজ করা যাবে না। আদার সাইন্স ইউজ করা যাবে না, যেসব ইউজ করা যাবে না। তারপর আদার সাইন্স। আর হচ্ছে আমরা যে আরেকটা ডিজিট আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা রুল, সেটা হচ্ছে সেই ইম্পর্টেন্ট রুলটা হচ্ছে আমরা শুরুতে নাম্বার ইউজ করা যাবে না। এটা এখানে লিখি, শুরুতে ডিজিট ইউজ করা যাবে না, শুরুতে ডিজিট ইউজ করা যাবে না, সেটা আমি ওই সময় দেখেছিলাম যে শুরুতে 1 2 3 যাবে। আচ্ছা, এবার আমরা দেখব স্ট্রিং এর কিছু প্রসেসিং। এই যে প্রসেসিং পার্টে আমরা আরো অনেক প্রসেসিং করতে পারি। যেমন আমরা এই যে নেমটাকে প্রসেসিং করতে পারি। দেখো, এই নেম ডট লিখবো, নেম হচ্ছে একটা স্ট্রিং। এই যে আমি শুরুতেই বলছিলাম ইনপুট সবসময় স্ট্রিং নাই। এই যে আমি যদি এখানে একটু আসলে, এই যে এখানে উঠছিল কি লেখা একটা উঠছিল, ওটা আসছে না, এই চলে গেছে। আচ্ছা, যাই হোক, রিড এ স্ট্রিং ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট, দ্য ট্রেলিং নিউরাল ইজ স্ট্রিপড। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিং, আমি যেটাই দিই না কেন, 1 2 দিলেও এটাকে কোটেশন হিসেবে নিয়ে নেয়, মানে স্ট্রিং হিসেবে নিয়ে নেয়। এরপরে আমরা এটাকে কনভার্ট করতে হবে। এখন স্ট্রিংকে আর কনভার্ট করা লাগে না, অন্যান্যগুলোকে আমরা কনভার্ট করব, সেটা দেখব। তো প্রসেসিং পার্টে আমরা চাইলে স্ট্রিং এর বিভিন্ন মেথডস আছে। যেমন আমি চাই আমার নামটা ক্যাপিটালাইজ করতে, তো আমরা নেম ডট ক্যাপিটালাইজ, নেম ডট ক্যাপিটালাইজ। এখন আমি এই আমার নেম কিন্তু এখানে স্মল লেটারে আসছে। এবার আমি প্রসেসিং এর মধ্যে কি করছি, নেমকে ক্যাপিটালাইজ করে দিছি। এবার কিন্তু আমার নামটা ক্যাপিটালাইজ হয়ে লাইনের মধ্যে অ্যাড হবে। এই যে এখন কিন্তু নেমের মধ্যে ছোট হাতের ইয়া থাকবে না, আমি যদি ছোট হাতের দিই বা বড় হাতের, যেই হাতের দিই না কেন, এটা ক্যাপিটালাইজ হয়ে যাবে। এখন আমি আবার দেই, এখন আমি ছোট হাতের লিখলাম এস এম আশিক। আচ্ছা, নেম ডট ক্যাপিটালাইজ, সরি, এই আচ্ছা, আমরা এখানে যদি নেম ডট ক্যাপিটালাইজটা যদি প্রিন্ট করে দেখি, আচ্ছা, এখান দিয়ে আমরা যদি প্রিন্ট করে দেখি প্রিন্ট নেম, আমরা দেখবো যে নেম ক্যাপিটালাইজ হচ্ছে কিনা আসলে। ক্যাপিটালাইজ হচ্ছে না। ও, কি সমস্যা? আচ্ছা,
আচ্ছা, আমরা যদি ইন্ডেক্স জানতে চাই যে এখানের কোন ইন্ডেক্সটা হচ্ছে, ধরো এর ইন্ডেক্সটা কি, ইন্ডেক্সটা এখনো বলা হয় নাই। ইন্ডেক্সটা হচ্ছে ধরো তোমার লেটারগুলো আছে যে, এই যে ধরো আমি নতুন একটা ভেরিয়েবল দিলাম, ইন্ডেক্সটাও একটু শিখাই। সেটা হচ্ছে ধরো আরেকটা ভেরিয়েবল নেই, সেটা কি লেখা যায়, ডেপ্ট, ডেপ্ট লেখা যায়, অথবা ভার্সিটি, ভার্সিটি একটা ভেরিয়েবল নিলাম, ভার্সিটি। তো আমরা এখানে দিলাম কি সাস্ট, এখানে সাস্ট দিলাম। এখন এখানে 4টা অক্ষর, ইন্ডেক্স হচ্ছে এই যে 0 থেকে শুরু হবে সব সময়। এই যে ধরো প্রথম অক্ষরটা হচ্ছে এস, হচ্ছে 0 ইন্ডেক্স, ইউ হচ্ছে ইন্ডেক্স 1, এরপরে হচ্ছে 2, এরপর হচ্ছে 3। তো আমরা যদি এখন প্রিন্ট করি যে প্রিন্ট ভার্সিটি ধরো এখানে আমরা দিলাম 0, মানে 0তম পজিশনে কি আছে ওটা আমরা জানতে চাই, ইন্ডেক্সে কি আছে সেটা আমরা জানতে চাই, তাহলে কিন্তু ওটা শো করবে। দেখো 0তম পজিশনে আছে এস, এটা কিন্তু প্রিন্ট করছে। এরপরে আমার নেমটা প্রিন্ট করছে, নেমটা প্রিন্ট করছে। আচ্ছা, নেম এখানে, এরপরে বাকিটা এই যে লাইনটা প্রিন্ট করছে, পুরো লাইনটা। আমরা জাস্ট এখন দেখতেছি স্ট্রিং এর কিভাবে প্রসেসিং, আর কি কি প্রসেসিং হইতে পারে। আচ্ছা, এরপরে স্ট্রিং এর আরো কিছু আছে, আমরা যদি নিচের দিকে আমি কিছু মেথড অ্যাড করে রাখছি, এই তো যেমন ধরো এই যে একটা হেলো লিখলাম, লোয়ার করলাম, এটা হয়ে গেল ছোট হাতের, এটা কিন্তু সবগুলা বড় হাতের আছে। এখানে কিন্তু রান করতে সময় লাগতেছে, আমি চাইলে সবগুলা হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমি জাস্ট কয়েকটা দেখাবো গুরুত্বপূর্ণ। এই যে অনেকগুলা, এই যে কি বলা হয়, স্ট্রিং মেথডস উইথ এক্সাম্পল। যেমন আমি আমার নাম দেখছি, আমার নেম, এই যে নেম, নেম ডট ক্যাপিটালাইজ, এটা কিন্তু হচ্ছে প্রথমটা কি বড় হাতের হবে। আমার নাম কিন্তু এক অক্ষর ছিল, প্রথমটা বড় আকারের। এখানে 2টা অক্ষর হলে প্রথমটা বড় আকার হয়ে যাবে। এই যে এটা ছোট হাতের অক্ষর ছিল, এটা এখানে কি বড় হাতের অক্ষর হয়ে গেছে, ক্যাপিটালাইজ হয়ে গেছে। আর আমরা যদি সবগুলা বড় হাতের অক্ষর চাই, তখন আমরা আপার ইউজ করব। এই যে হেলো ডট আপার, মানে সবগুলা বড় হাতের হয়ে যাবে। আমরা এখানে ক্যাপিটালাইজ ইউজ না করে এই যে আপার ইউজ করতে পারি। আর আর কি কি আছে, যেমন স্ট্রিপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হেলোর সামনে স্পেস আছে, এখানেও একটা স্পেস আছে, এই যে স্পেস গুলা কিন্তু দেখা যাচ্ছে, এই যে কোটেশন মার্ক দুইটার ক্ষেত্রে স্পেস দেখা যাচ্ছে। তো এটাকে আমরা স্পেস গুলা বাদ দিতে হয় অনেক সময়, স্পেস থাকলে, মানে ডাটা প্রসেসিং বলা যায়। তো স্পেস গুলা বাদ দেওয়ার সময় আমরা এই মেথডটা ইউজ করি, যে স্ট্রিপ মেথডটা ইউজ করি। হ্যালো, এখন আসছে যে এবার কিন্তু এই স্ট্রিং এ কিন্তু স্পেস গুলা নাই, মানে ব্ল্যাঙ্ক জায়গাগুলো নাই। এরপরে আমরা দেখতে পারি যে এটা কি দিয়ে শেষ হচ্ছে, যেমন হেলো এন্ডস উইথ, এন্ডস উইথ লো, লো দিয়ে কি শেষ হচ্ছে, তখন আসছে কি ট্রু। আমরা এগুলা দেখব। আর এখানে 1 3, এটাকে আমরা ভাগ করতে পারি, যখন আমাদের এই যে 1 3, এই পুরোটা কিন্তু একটা কোটেশনের ভিতরে আছে, 1 আর 3 এই পুরোটা একটা কোটেশন মার্কের ভিতরে আছে, একটা প্যাকেট আকারে আছে। আর কোটেশনের ভিতরে আমি শুরুতেই বলছি, এটা কোটেশনের ভিতরে যাই থাকবে সেই প্যাকেটটা হচ্ছে একটা স্ট্রিং, অর্থাৎ সেখানে যেটা যেমন আছে তেমনই থাকবে আর কি। আমরা যদি ফার্দার প্রসেস না করি, আর এটাকে প্রসেসিং প্রসেসিং এর জন্য অনেক সময় কনভার্ট করতে হয়। তো আমরা চাইলে এই যে স্ট্রিং এর ভিতরে যদি কিছু রিপিটেড ওয়ার্ড থাকে, যেমন 1 3 এরপরে 4 থাকতে পারতো, 5 থাকতে পারতো, সবগুলা যদি কমা দিয়ে সেপারেটেড থাকে, কমা সেপারেটেড কিছু ভ্যালু থাকে আমাদের স্ট্রিং এর মধ্যে,
আমরা চাইলে এই কমা সেটের ভ্যালুগুলোকে একটা লিস্টের মধ্যে আলাদা করতে পারি, অর্থাৎ ভাগ করে দিতে পারি। সেটাকে আমরা স্ট্রিংকে আমরা সেই মেথডটার নাম হচ্ছে স্প্লিট মেথড। স্প্লিট মানে আমরা জানি স্প্লিট মানে ভাগ করে দেয়া। এখন সেই ভাগটা বিভিন্নভাবে হইতে পারে। এখন আমরা এই যে ভাগ স্প্লিটের মেথডের ভিতর দিয়ে আমরা আবার কোটেশনের ভিতরে দিব কমা, অর্থাৎ যে যে জায়গায় কমা থাকবে সে জায়গা আলাদা হয়ে যাবে। আর আমরা অনেক সময় স্পেস দিয়েও লিখতে পারি, যেমন এই যে আমরা এখানে এখানে শুরুতে যে ইয়াটা দেখছিলাম, আমাদের অনেকগুলো স্পেস আছে এখানে, যেন আই এম ফ্রম সাস্ট, এই যে আই এম ফ্রম সাস্ট এখানে ছিল, আমরা যদি আই এম ফ্রম সাস্টকে স্প্লিট দিয়ে কিছু না দিই, অর্থাৎ স্পেস দিই, তাহলে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। আই এম ফ্রম সাস্ট এগুলো আলাদা আলাদা স্প্লিট হয়ে যাবে। তারপরে আছে ই এর পজিশনটা ফাইন্ড করতে পারি, যেমন হেলো এর মধ্যে আমরা একটু আগে আমি ইন্ডেক্স দেখাচ্ছি, ইন্ডেক্স দিয়েও হয়, ফাইন্ড দিয়েও হয়। আমি যে ইন্ডেক্স দিয়ে যে কাজটা করছি ফাইন্ড দিয়েও করা যাবে। এই যে আমি যে এখানে ইন্ডেক্স দিয়ে করছি ভার্সিটি 0তম পজিশনে কি আছে আমি ওটা জানতে চাচ্ছি, তখন ওরা আমাদের আনছিল কে এস আছে, এই যে 0তম ইন্ডেক্সে এস আছে, এই যে শুরুর ওয়ার্ডটা হচ্ছে এস, এটা হচ্ছে 0 মানে শুরু হয় 0 থেকে, এরপরে 1 2 3 এভাবে। আর ইন্ডেক্সের আরেকটা বিষয় হচ্ছে শেষের দিক থেকেও ইন্ডেক্স করতে পারি আমরা। এই যে টি এর ইন্ডেক্স কত হবে, টি এর ইন্ডেক্স দুইটা হবে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 0 1 2 3। তাহলে লাস্টের লাস্টের এলিমেন্ট যেটা বা লাস্টের লেটার যেটা বলি, সেই এলিমেন্টের ইন্ডেক্স দুইটা হয়। মানে শেষের দিক থেকে ইন্ডেক্স মূলত সবগুলারই দুইটা হয়, একটা হচ্ছে শুরুর দিক থেকে আর একটা হচ্ছে শেষের দিক থেকে। যে টি এর ইন্ডেক্স হচ্ছে এখানে হচ্ছে 3 এবং হচ্ছে -1। তারপরে এই যে এস, টি এর পরে যে এসটা আছে এটার ইন্ডেক্স হচ্ছে -2 অথবা এটা হচ্ছে 0 1 2। তাহলে এটা দুইটা ইন্ডেক্স, একটা হচ্ছে শুরু থেকে গেলে 2, 3 নাম্বার 2 মানে হচ্ছে থার্ড এলিমেন্ট, কারণ শূন্য থেকে শুরু হয় তো এই জন্য। আর আমরা যদি ব্যাকওয়ার্ড থেকে আসি তাহলে টি আসে -1, তারপরে এস হচ্ছে -2, ইউ হচ্ছে -3 আর প্রথম এসটা হচ্ছে -4। কিন্তু আমরা যদি শুরু থেকে যাই প্রথম হচ্ছে 0 1 2 3। এটা হচ্ছে অনেক বেসিক একটা ইয়া। এটা হচ্ছে আমাদের, আমরা এই কোড ব্লকটা এখানে বোঝানোর জন্য সহজে ইয়ে করতে পারি। যেমন আমরা এই যে সাস্ট এখানে আলাদা করে লিখি সহজে বোঝার জন্য, সাস্ট আমরা তখন ফাইন্ড, এখন আমরা চাচ্ছি যে কোনটার ইয়াটা কততমতে, যেমন ইউ, ইউ আছে তো ইউ এর পজিশন বা ইউ এর ইন্ডেক্স এগুলা হচ্ছে কত, এটা আমরা ফাইন্ড করতেছি। দেখো ইউ এর পজিশন 1 আসছে, আমাদের মনে হচ্ছে 1 হচ্ছে এস, কিন্তু 1 আসে না, ইউ এর পজিশন আসছে কত 1, আমাদের সেকেন্ড হচ্ছে ইউ, কারণ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, এটা মনে রাখতে হবে। ইন্ডেক্স অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই 0 থেকে শুরু হয়, মানে মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে 0 1 2 3 এভাবে হিসাব করবা। তাহলে 0 হচ্ছে এস, 1 ছিল ইউ, 2 হচ্ছে, এটা আমরা নিচে দিয়ে লিখলে সুবিধা হতো, আমরা এটা যদি নিচে দিয়ে লিখি 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, অথবা এটা উল্টাও হইতে পারে। সেটা কিরকম, সেটা হচ্ছে এটা হচ্ছে 4 3, এটা মাইনাস আর কি, -4 -3 -2 -1 এরকম। যেটা হচ্ছে রিভার্সলি যদি আমরা যাই, অনেক সময় রিভার্সলি যাইতে হয়, যেমন আমরা যদি এখন এটাকে ফাইন্ড না দিয়ে আমরা যদি ওই যে কি বলে ইন্ডেক্সের একটা ইয়া হচ্ছে 4 স্কোয়ার ব্র্যাকেট, এই স্কোয়ার ব্র্যাকেটে আমরা যদি -1 দিই তাহলে এটা লাস্ট এলিমেন্টটা প্রিন্ট করবে। এই যে লাস্ট এলিমেন্ট হচ্ছে টি, এটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করছে, ঠিক না? এখন যদি লাস্টে সেকেন্ড লাস্টটা দিই তাহলে -2 দিতে হবে, সেই এলিমেন্টটা হচ্ছে এস। এরপরে আমরা যদি 3 দিই ইউ আসবে, তারপরে আমরা যদি 4 দিই তাহলে এস আসবে।
আমরা যদি 5 দিই তাহলে কি আসতে পারে, এরর আসতে পারে যে আউট অফ ইন্ডেক্স, এরকম কিছু এরর আসতে পারে, ইন্ডেক্স এরর। ঠিক আছে, যে স্টার্টিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ মানে স্ট্রিংটা আর নাই, যে আউট অফ রেঞ্জ হয়ে গেছে, 5 না, এখানে 4 পর্যন্ত আছে। আশা করি এটা ক্লিয়ার। এটা কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে লাগে, খুবই বেসিক একটা সিম্বল। এটা স্ট্রিং এর ক্ষেত্রে লাগে, তারপরে লিস্টের ক্ষেত্রেও লাগবে, সবকিছু মূলত অনেকগুলা টুপল সেট, অনেক ডেটা সেটের ক্ষেত্রে এই বেসিক আইডিয়াটা তোমার জানা থাকলে অনেক সহজে বাকি বাকি সামনের বিষয়গুলো সহজ হবে। তো এই যে আমরা প্রসেসিংটা এভাবে আমরা প্রসেসিং করতে অনেক ধরনের প্রসেসিং করতে শিখতেছি আমরা, এগুলাই হচ্ছে প্রসেসিং পার্ট। এই যে আমরা এইদিকে এই যে লাইন, এই যে এই যে লাইনটা দিলাম, এই লাইনটাকে আমরা ধরো আপার করে দিলাম, ক্যাপিটালাইজ হচ্ছে তোমার শুধু ফার্স্ট অক্ষরটা ইহা, যদি আপার করে দিই তাহলে কিন্তু সবগুলা আপার হয়ে গেল। এই দেখো এখন কিন্তু সব আপার হয়ে গেছে, যে আই এম এস এম, আই এম ফ্রম সার্চ। এখন আমি কিন্তু এখানে কিন্তু সব আপার দিই নাই, যেমন আমি ইন্টারভিউ নেম ছোট হাতে দিছি, এস এম ছোট হাতে দিছি, তারপরে এই যে লাইনের মধ্যে যে ইয়াগুলা দিছি, এই আই এম ফ্রম সার্চ এগুলা লিখছি, এগুলা কিন্তু হচ্ছে অনেকগুলা ছোট বড় মিক্স ছিল, কিন্তু আমার আউটপুট দিছে কি, আউটপুট দিছে সবগুলা বড় হাতের। তো এই যে এখানে এই কিছু জিনিস আমি প্রসেসিং করলাম, এগুলা অ্যাড করলাম, এটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন, স্ট্রিং কনক্যাটেনেশন অর্থাৎ স্ট্রিং একত্রীকরণ, স্ট্রিং যুক্তকরণ। এই যে কয়টা স্ট্রিং এখানে, এই যে ডাবল কোটেশন যতটা ততটা, এই একটা স্ট্রিং, এখানে ডাবল কোটেশন নাই বাট এটা একটা স্ট্রিং, আর এখানে ডাবল কোটেশন, এখানে সিঙ্গেল কোটেশন দুইটা আছে, এটাও একটা স্ট্রিং। অর্থাৎ কোটেশন দিলে একই প্রকার কোটেশন দিতে হবে, এই পাশে সিঙ্গেল কোটেশন দিলে এই পাশেও সিঙ্গেল কোটেশন দিতে হবে, এই পাশে ডাবল থাকলে এই পাশেও ডাবল দিতে হবে, অর্থাৎ এক মত বেছে নিতে হবে। আর মাঝখানে অনেক সময় কোটেশন দেওয়ার পরে এখানে মাঝখানে যদি ডাবল কোটেশন দেওয়ার দরকার হয় তখন আমরা এসকেপ ক্যারেক্টার ইউজ করি, এখানে ডাবল কোটেশন একটা অ্যাড করতে পারবো, ডাবল কোটেশন একটা অ্যাড করতে পারবো। আর যদি আমরা এই ক্যারেক্টারটা ইউজ না করি তাহলে এখানে এই যে এমটা চিহ্ন পল্টে গেছে। এই এসকেপ ক্যারেক্টার হচ্ছে, এই এসকেপ ক্যারেক্টার মানে ব্যাকস্ল্যাশ, এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা হচ্ছে পাইথনকে মানে এটাকে স্ট্রিং ইয়া করতে বাধা দেয়, এই যে কোটেশন এটাকে এসকেপ করে দেয়, মানে স্ট্রিং হিসেবে কাউন্ট করতে বাধা দেয় আর কি। তো আমাদের এটা আর স্ট্রিং এর মধ্যেই প্রিন্ট হয়, কোনো ঝামেলা হয় না। যেমন এখানে এখন কি কি প্রিন্ট হবে, সিঙ্গেল কোটেশন একটা প্রিন্ট হবে, এই ব্যাকস্ল্যাশটা কিন্তু আর প্রিন্ট হবে না। দেখো এখানে কি কি প্রিন্ট হয়েছে, সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোট চিহ্ন প্রিন্ট হচ্ছে, আর ডাবল কোট প্রিন্ট হচ্ছে। দেখো আমি 3টা ডাবল কোট ইউজ করছি, কিন্তু মাঝখানে ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করার কারণে আমাকে এখানে একটা গুণা হয়েছে, যে সেই গুণার কাপ্পারা হচ্ছে এই ব্যাকস্ল্যাশ। এই ব্যাকস্ল্যাশ না দিলে কিন্তু এই যে এটা কিন্তু ইয়া হইতো, তো আমরা এটা দিয়ে এই গুণাটা দূর করছি ব্যাকস্ল্যাশ দিয়ে, যে ভাই এখানে তো ভুল হয়ে গেছে, এই ব্যাকস্ল্যাশ দিলাম, মানে এটা হচ্ছে কাজা কাপ্পারা আদায় করে নিলাম আর কি। তখন কিন্তু ওরা ঠিক মতো আউটপুট দিছে। আর যদি এটা আমরা না দেই, যে যে আপনার তো এখানে 2টা কোটেশনের ভিতরে এই যে একটা 3টা কোটেশন ইউজ করা যাবে না, মাঝখানে আমরা ইউজ করে ফেলতেছি, আমাদের দরকার হয়েছে, আমার দরকার তো হইতেই পারে, সেক্ষেত্রে আমরা সামনে একটা এসকেপ ক্যারেক্টার দিতে হবে, যে ভাই আমার এটা দরকার, এখানে এটা ভিতরে প্রিন্ট করতে হবে। এখন সিনট্যাক্সের সাথে তো এটা কনফ্লিক্ট করতেছে, এই জন্য আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এই ডাবল কোটেশন প্রিন্ট করছি। এটা হচ্ছে প্রোগ্রামাররা চিন্তা করে এই সিস্টেমটা বানাই দিছে আর কি, যাতে যখন যেটা দরকার হয় সুবিধার জন্য ইউজ করা যায়। আমাদের অল্টারনেটিভ অনেক ওয়েতে এই প্রসেসিং করা যায়। এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশন, আরেকটা এটা হচ্ছে ওল্ড মেথড, কিন্তু আমাদের সব মেথডই জানতে হবে। আরেকটা হচ্ছে এফ স্ট্রিং, সেটাও আমি শিখাই দিচ্ছি আজকে। যেমন লাইনটা এরকমও হতে পারতো, আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম,
ধরো এফ স্ট্রিং এ আমরা এটা এটা দিতে পারি। ধরো আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট মানে কি, এই যে সবুজ হয়ে গেল না, শুরুতে আমি একটা স্ল্যাশ দেওয়ার কারণে এখন পাইথন এটাকে আর রান করবে না, রান করার সময় এটাকে স্কিপ করবে। তখন এই যে দেখো এখন কিন্তু আমার লাইন বলতে কোনো ভেরিয়েবল নাই, এই যে লাইনটা আমি কি কমেন্ট আউট করে দিচ্ছি, তখন দেখো এটার নিচে কি হচ্ছে, এটা নিচে লাইন ইজ নট ডিফাইন্ড, লাইন কিন্তু এখন ডিফাইন্ড না, অর্থাৎ আমার লাইন নামের কোনো ভেরিয়েবল কিন্তু সে খুঁজে পায় নাই। কেন খুঁজে পায় নাই? কারণ আমি এটাকে কমেন্ট আউট করে দিছি। এই কমেন্ট আউটের দুইটা সুবিধা, একটা হচ্ছে আমরা এই যে তোমাদেরকে বুঝাচ্ছি, কমেন্টে লিখে লিখে বুঝাইতে পারতেছি, কোডের ভিতরে বুঝাইতে পারতেছি কি হলো, ইউ কল এন্ডস ইন 15 মিনিট। আচ্ছা 15 মিনিট, ঠিক আছে আমরা 15 মিনিটের দেখি, এরপরে যদি প্রয়োজন হয় আবার জয়েন করা যাবে। আচ্ছা আমরা যদি আবার লাইনটাকে উঠাই দিই, তাহলে কিন্তু এই নিচের লাইনটা কিন্তু এখন কিন্তু ঠিক আছে, যে এখানে একটা ভেরিয়েবল আছে। তা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এফ স্ট্রিং, এফ স্ট্রিং এর মাধ্যমে কিভাবে আমরা ইয়া করতে পারি, প্রসেসিং করে এটাকে আউটপুটে দেখাইতে পারি। তো এফ স্ট্রিং এর মাধ্যমে দেখো শুরুতে আমরা লিখব আই অ্যাম, এরপরে নেম, এরপরে বাকিটা হচ্ছে আই অ্যাম ফ্রম সাস্ট। এটা কিন্তু এখন দেখো এই নেমটা কিন্তু সরাসরি প্রিন্ট হয়ে যাবে, এই নেমটা সরাসরি প্রিন্ট হয়ে যাবে। এই জন্য এই নেমটাকে, নেমের মধ্যে এই ভ্যালুটা আমার আনা লাগবে, এই যে এখানে আমি যে ভ্যালুটা দিব ইনপুটের পরে সেই ভ্যালুটাকে এখানে আনা লাগবে। এই জন্য ওরা কি বাইর করছে, ওরা এখানে একটা চিহ্ন দেয়, মানে এটা হচ্ছে এফ স্ট্রিং এর রুল আর কি। এই দুইটা চিহ্ন দিয়ে এখন কিন্তু দেখো নেমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু নেম স্ট্রিং এর ভিতরে থাকাও এর কালার কিন্তু এখন সাদা হয়ে গেছে, অর্থাৎ নেম এখন এই নেমের ডেটাটা এখানে অ্যাড করে দিচ্ছে, বা এখানে কনকেটেনেশন হয়ে যাচ্ছে বা যুক্ত হয়ে যাচ্ছে, এখানে যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই এখানে অ্যাড করবে। তাহলে আমরা এখন এই লাইন লাইন বাদ দিয়ে সরাসরি এখানে প্রিন্ট করে দিতে পারতেছি, বাকিগুলোও আমরা কমেন্ট আউট করে দিতে পারি। তাহলে আমাদের প্রিন্টিং এর দুইটা মেথড আমরা শিখতে পারবো। এই যে এখন নেমের মধ্যে কিন্তু এখানে নেম প্রিন্ট হয় নাই, জাস্ট নেমে যে ভ্যালুটা আমি দিছিলাম ইনপুটে সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি এই যে এটা হচ্ছে এফ স্ট্রিং এর সৌন্দর্য আর কি, মানে এফ স্ট্রিং এর মাধ্যমে আমাদের প্লাস সাইন ইউজ করা লাগে না। কিন্তু আমরা যদি এই যে এটা যদি আমরা তুলে দিতাম, তাহলে কিন্তু আমাদের নেমের ভ্যালুটা আসতো না। এই যে নেমের আমি কিন্তু এই ভ্যালু এখানে অনেক ভ্যালু দিতাম নেমের বদল, কিন্তু এই নেমের ভ্যালুটা আর আসে নাই। এখন আই এম নেম, আই এম এটা আসছে। আমাদের নেমের মধ্যে আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেটা আনার জন্য এই যে এফ স্ট্রিং এ দুই পাশে দুটা, এটা কি বলে, কিউরলি ব্রেকেট অথবা সেকেন্ড ব্র্যাকেটও বলে, এটা দিয়ে আমরা এফ স্ট্রিং এর মধ্যে ভেরিয়েবলের মান আনতে পারি বা ভেরিয়েবল ইউজ করতে পারি। তো শুরুতে আমাদের কি দিতে হবে, যে এফ দিতে হবে, তো এটার নাম হচ্ছে এফ স্ট্রিং ফর্ম, এফ স্ট্রিং ফরম্যাট, এফ স্ট্রিং। আচ্ছা তাহলে আমরা দেখতেছি কিভাবে প্রিন্টিং এর অনেকগুলা মেথড আছে। আরেকটা মেথডও আছে প্রিন্ট করার, সেটা হচ্ছে কমা। যেমন আই অ্যাম এফ স্ট্রিং বাদ দিই, আমরা দেখেছি এটাকে আর কিভাবে প্রিন্ট করা যায়, সেটা হচ্ছে দেখো দেখো আই অ্যাম লিখে একটা স্ট্রিং দিলাম, তারপরে কমা দিলাম, আই অ্যাম লিখে কমা, এরপরে এখানে আরেকটা স্ট্রিং কমা দিয়ে আমরা দেখাচ্ছি,
যে দুইটা কমা দিলাম, যে মাঝখানে কোনো কিছু না, মাঝখানে এখানে নেমটা বসাবো। এবার কিন্তু কোনো ইয়া নাই। দেখো আরেকটা পদ্ধতি প্রিন্টিং এর, এটা আই এম দিলাম, এটা একটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে একটা স্ট্রিং, তারপরে এই নেমটা আরেকটা স্ট্রিং, এটা হচ্ছে এই নেমটা। নেমের কালার কিন্তু এখন সাদা, তার মানে নেম এখন কিন্তু প্রিন্ট হবে না, নেমের ভ্যালুটা প্রিন্ট হবে। নেমের ভ্যালু কি, আমরা যেটা ইনপুট দিব সেটা। আর এগুলা যেভাবে আছে এভাবেই প্রিন্ট হবে, এগুলার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো নেমের ভ্যালুটা প্রিন্ট হবে। কিন্তু আমরা যদি নেমকেও যদি কোটেশন দিয়ে ফেলতাম, যে নেমটা সিলেক্ট করে যদি আমরা কোটেশন দিই, দেখো তাহলে কিন্তু নেমের ভ্যালু প্রিন্ট হবে না, এরকম প্রিন্ট হবে, এই যে এরকম প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমরা এরকম নেম প্রিন্ট, সরাসরি নেম প্রিন্ট হয়ে যাক, এটা তো আমরা চাই না, আমরা চাই নেমের ভ্যালুটা প্রিন্ট হবে। তো সেম জিনিস আমি থার্ড মেথডে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো নেমের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে, আমি এসএম আই এম ফ্রম এত। এখন এই নেমের পরে একটা, এখানে আমরা চাইলে এখানে একটা ডট দিতে পারি, এখানে একটা ডট দিতে পারি, এখানে স্পেস একটা বেশি হয়ে গেছে, এখানে স্পেস একটা কমাইতে পারি, কারণ কমাতে অলরেডি একটা স্পেস থাকে। কমা দেওয়া এখানে যত স্পেস দিই না কেন, কিন্তু ওরা একটা স্পেসই আমাদেরকে দিবে। যে আই এম এস এম, এরপরে কমা, এরপরে এই যে ডটটা এখন আসছে, ডটটা কিন্তু এই সেন্টেন্সে পাঠালে, কারণ আমাদের প্রোগ্রামিং এর সেন্টেন্স হচ্ছে এখানে মানে অ্যাড করছে আর কি, নিজেদের প্রসেসিং এর জন্য। আমাকে বুঝাইতে হবে এটা সেন্টেন্স গুলো এরকম। যাই হোক, এটা আসলে কি তোমরা বুঝে গেছো কমা দিয়ে কিভাবে। তাহলে আমরা তিনটা মেথডে প্রিন্টিং শিখলাম, এই তিনটা মেথডই জানা থাকা গুরুত্বপূর্ণ, যে কখন কোন মেথড ইউজ করা লাগে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। অল্টারনেটিভ মেথডগুলা জানা থাকলে সুবিধা হয়। অনেক সময় থিওরিতে আসে যে এটার আউটপুট কি, এটার আউটপুট কি লিখতে বলে থিওরিতে, তখন আমাদের যদি একটা মেথড জানা থাকে কিন্তু থিওরিতে ধরো আরেকটা মেথডে কোশ্চেন আসছে, তখন কিন্তু আমরা আনসার করতে পারবো না। এই জন্য তিনটা মেথডই জানা থাকা দরকার। আমার কাছে এফ স্ট্রিংটা ভালো লাগে, এফ স্ট্রিং দিয়ে জাস্ট নেমটাকে জাস্ট আমরা যদি ইয়ে করে দিই, ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে কিন্তু নেমের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে পারি। আর তোমাদের ক্ষেত্রে কোন মেথডটা, হ্যাঁ কোন মেথডটা তোমার পছন্দ হয়েছে সেটা তোমরা মেসেজে জানাবে, কোন মেথডটা তোমরা। ভাই এফ স্ট্রিংটা যদি আরেকবার খালি রিপিট করতেন একটু ভালো হতো। আচ্ছা এফ স্ট্রিং, হ্যাঁ হ্যাঁ, এফ স্ট্রিংটা আমি একটু ব্যাকে যাচ্ছি, এই যে আমি এই যে এফ স্ট্রিং, এটা এফ স্ট্রিং। হ্যাঁ সুন্দর কোশ্চেন। এফ স্ট্রিং শুরু, স্ট্রিং আমরা এফ স্ট্রিং এ আমরা শুরুতেই বলে দিচ্ছি, হ্যাঁ এরকম কোশ্চেন করবা, কোশ্চেন করলে পড়াতে মজা লাগে। এই যে শুরুতে আমরা বলে দিচ্ছি এর পরের যে যে জিনিসটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, এই পুরাটার ফরম্যাট হবে একটা স্ট্রিং, এই পুরাটার ফরম্যাট কি হবে, একটা স্ট্রিং হবে। এটা এফ দ্বারা আমরা পাইথনকে বুঝাচ্ছি, এরপরে যা কিছু আছে সব একটা প্যাকেট, একটা স্ট্রিং। এই যে আমরা যে ইয়াটা হাইলাইট করে নিলাম, এটা পুরোটা একটা স্ট্রিং। তো এই পুরোটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে বলছি এখানে আমরা। আর এই জন্য আমাদের ভিতরে আর কোনো ফ্লাশ কমা এগুলা ইউজ করা লাগে নাই। এর আগে আমরা কমা দিয়ে ইউজ করছি, তারপর ফ্লাশ দিয়ে কনক্যাটেনেশন করছি, স্ট্রিং কনক্যাটেনেশন করছি। তো এই ক্ষেত্রে দেখো আমরা কমা ফ্লাশ কিছু ইউজ করি নাই। এক্ষেত্রে আমরা এই যে এখানে ডট, ওখানে ডট দিতে কত কষ্ট হয়েছে, ওখানে গিয়ে ওই পাশে ডট দেওয়া লাগছে, কিন্তু আমরা জাস্ট এখানে নর্মালি আমরা ইংলিশ সেন্টেন্সের মতো করে এটা পুরোটা লিখে গেছি, যেভাবে লিখছি সেভাবে প্রিন্ট হচ্ছে। কিন্তু আমরা তো চাই না যে এটা লিখি এফ স্ট্রিং এর ভিতর সবগুলাকে যদি ওরা স্ট্রিং ধরে নেয়। যে এফ দিয়ে শুরু করছি, এফ দিয়ে এফ ছোট হাতের এফ আর কি, মানে এটাকে বুঝাচ্ছি এটা একটা এফ স্ট্রিং। মানে শুরুর সিনট্যাক্স হচ্ছে এফ দিয়ে শুরু হবে, ডাবল কোটেশন থাকবে, এবং পুরাটা ডাবল কোটেশন দুইটা থাকবে অথবা সিঙ্গেল কোটেশন দুইটা থাকবে আর কি, মানে কোটেশন একটাই থাকবে, কারণ এফ এর পুরোটাই হচ্ছে স্ট্রিং। অর্থাৎ এর আগে আমরা দেখছি কোটেশন আলাদা আলাদা প্যাকেট আজকে প্লাস দিয়ে আমরা ইয়া করছি, কিন্তু এবার কিন্তু আমাদের শুধু একটা স্ট্রিং, পুরোটা একটা স্ট্রিং। কিন্তু ভিতরে আমাদের তো ভিতরে নেমটা আলাদা করতে হবে, সামওয়ান ওয়ান্টস টু জয়েন। এই জন্য আমরা ভিতরে নেমটাকে আলাদা করার জন্য এফ স্ট্রিং এর ভিতরে এই পদ্ধতিটা ইউজ করছি। কে আসতে যাচ্ছে? আচ্ছা আমাদের সময় কি প্রায় শেষ? আমরা কি আরেকটু ইয়া করবো নাকি আজকের মতো এখানে ইয়া করব, কি বলো? হ্যাঁ
আজকে কি আরো আজকের মতো এখানেই থাক। আচ্ছা, আজকের মতো এখানে থাক। আমি তোমাদেরকে কিছু টাস্ক দিব নাকি তোমরা চেষ্টা করবে যে ফাইলটা দিয়ে দিব? আমার আর অনেক কিছু এখানে দেখানো। আমি আসলে ভাই আপনি একটার ভিতর আপনি অনেক একটু টাস্ক দিয়ে দেন। হ্যাঁ, একটার ভিতরে আমি দেখো এখান থেকে এখানে চলে গেছি, এখান থেকে আমি সাজাইছিলাম যে অনেক কিছু পড়াবো, কিন্তু ধরো আহ, এই যে বেসিকলি আমি ধরো এই যে বেসিক অ্যারিথমেটিক অপারেশন এগুলো আমি ভাবছিলাম পড়াবো, কিছু প্রবলেম থাকবে, তারপরে আরো একটা বইয়ের এক চ্যাপ্টারে কিছু, যাই হোক সময় স্বল্পতার কারণে সবগুলা আমি মূলত শুরুতে একটার ভিতরে অনেক আহ, মানে লিঙ্কের কারণে অনেক থিওরি গুলো ওদিক ওদিক বলে যাওয়ার চেষ্টা করছি যে এটা এরকম এটা এরকম, মূলত একটার ভিতরে অনেকগুলা বলে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য আসলে হয়তোবা তোমাদের সামনে কিছু জিনিস আবারও বিস্তারিত বলবো। তো ঠিক আছে, তাহলে আহ, আরো কি জয়েন হতে যাচ্ছে নাকি? এখন রেকর্ডিং হয়েছে আশা করি। রেকর্ডিংটা তোমরা যদি কেউ করে থাকো ওটা পাঠাবা, আর আমার এখানে যদি ঠিক মতো হয় তাহলে তো হইলেও। ঠিক আছে, তাহলে সবাই আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করতেছি। সবাই একটু একটা আমি গ্রুপে কিছু টাস্ক দিব, পরে দেয়া যাবে, এখন যেহেতু সময় কম। আমরা আহ, আজকের মতো এখানে শেষ করি। সবাই সুস্থ থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা, দোয়া করবা আর কি, যাতে আগামী ক্লাস পর্যন্ত আমরা সুস্থ থাকি। আর এই তো, ঠিক আছে। তোমরা একটু ফিডব্যাক দেওয়ার একটা অপশন থাকবে যে ক্লাসটা আজকে কোনো সমস্যা হয় না তেমন টেকনিক্যালি, কিন্তু অন্য কোনো কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেজন্য একটা ফিডব্যাক এরিয়া আমি দিব, ডক্স দিব। তোমরা কিছু সাজেশন টিপস থাকলে শেয়ার করবা, যাতে নেক্সট ক্লাসটা ওগুলা মাথায় রাখি যে কি কি ইমপ্রুভ করার দরকার, আর কি কি আর একটু বুঝো নাই, ওগুলা কোনো টপিক না বুঝে থাকলে আবার রিপিট করার দরকার। এরকম যত ধরনের কুয়েরি থাকবে এগুলা তোমরা একটা ফর্মে সবাই আলাদাভাবে সাবমিট করবে, আমি দিয়ে দিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। অনেক কষ্ট করে থাকার জন্য অনেকেই চলে গেছে। ঠিক আছে, আমি খেয়াল করি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই তাকওয়া বিন ফারুক, আমি তো একটু আগে শেষ করলাম। আমি আসলে তুমি বের হয়ে গেছো, আমি অনেকেই চলে গেছে, আমি খেয়াল করি নাই ইয়াতে অ্যাডমিট করতে। আমি রেকর্ডিংটা দিয়ে দিব, সমস্যা নাই। আমরা একটু আগে লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে শেষ করে দিছি এটা, আর একটু পরে এটা বন্ধ হয়ে যাবে হয়তো বা। ঠিক আছে, আমি দেখি রেকর্ডিংটা হলে, রেকর্ডিং এর কোনো সমস্যা হচ্ছে কিনা দেখবো। ঠিক আছে, আজকের মতো এখানে রাখবো আমরা। বুঝছি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বাইরে হ্যাঁ ছিলাম তো তাই লিখে যাই। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, কি বলছো? হ্যালো। মানে বাইরে ছিলাম তো এই জন্য আর কি। হ্যালো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমি দেখি আমি কেমন রেকর্ডিং হয়েছে, নিজের নিজেই দেখি, আবার জাজ করব। আর বুঝছি ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বুঝছি। ওয়ালাইকুম আসসালাম।